This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমাদের জাস্টিস জাস্টিসকে আমরা চাই না আমরা স্মুথ রানিং অফ দ্য সিস্টেম অলসো ওয়ান্ট দ্য হু ডাজন্ট ওয়ান্ট হু ডাজন্ট ওয়ান্ট দ্য আছে আমাদের দিকে আমরা রাজি ছিলাম যে কথা বলুন আমাদের বাসখানা দাবি শুনুন, আমাদের এসে বিচারটা দিন, আমাদের জন্য কিছু এই বিচারের রাস্তায় কিছু আশা হলো দেখান। তাও ওনারা এটা শুনলেন না। যখন আমরা ভেতরে যেতে চাইলাম ফাইনালি মিনিটসটুকু নিয়ে, তখন ওনারা দরজা বন্ধ করলেন। ওনারা বললেন এবার তোমরা চলে যাও, বাসটা নইলে দেখে দিচ্ছি, এইটুকুই। আমরা এমনকি লাইভ স্ট্রিমিং, ভিডিও রেকর্ডিং সব কিছু ত্যাগ করলাম। তারপর আমাদের কি বলা হলো যে আর আলোচনা সম্ভব নয়, হয় আপনারা বেরিয়ে যান, নইলে আপনাদের বাস ডেকে আপনাদের বের করে দেওয়া হবে। এবং তারপর তারা নিজেরা গাড়ি করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এরা বেরিয়ে গেলেন। দেখুন, আমি এই ধরনের ভাষা ব্যবহার কখনো করি না, তাও আমি ভাবছিলাম যে আমি কি ভুল করে এরকম ভাষা ব্যবহার করে ফেলেছি, তাও আবার আমার এই সন্তান সম এই জুনিয়র ডাক্তারদের ক্ষেত্রে। তো আমি তারপরেও কিছু ক্লিপিংস ঘুরেছে সংবাদ মাধ্যমের, আমি দেখলাম না কোথাও আমি এই ধরনের কথা বলিনি। কেউ হয়তো আমাকে নিয়ে কিছু বলবেন, কেউ, সেটা তাদের ব্যাপার, ছোট তো ওরা বলতেই পারে, আর আমরা মা। দেখলেন তো, চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন যে তিনি এই ধরনের কথা বলেননি, এবং তাও সেটা সম্পর্কে তার মনের মধ্যে সংশয় ছিল। সেই সংশয় থেকে নিশ্চিত হওয়ার জন্যই তিনি ওই বিভিন্ন চ্যানেলে যে ফুটেজগুলো দেখানো হচ্ছিল, যে ক্লিপিংসগুলো দেখানো হচ্ছিল, সেইগুলো দেখে তিনি নিশ্চিত হয়েছে যে না, তিনি নাকি এরকম কিছু বলেননি। এইভাবে মানে রেকর্ড থাকার কত সুবিধা দেখলেন। অথচ তারপরে রাজ্য সরকার কিছুতেই ওই লাইভ স্ট্রিমিং কেন রেকর্ডিং কোনো কিছুতেই রাজি হলো না। আখেরে লাভ কাদের হতো বলুন তো? এই যে চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন যে আন্দোলনকারীরা তার সন্তান সম। মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার বলেছিলেন তিনি মুখ্যমন্ত্রী হিসেবে নয়, দিদি হিসেবেই আন্দোলনকারীদের কাছে এসছেন। এই সব কথাগুলো তো রেকর্ড হয়ে আছে। রেকর্ড থাকার কত সুবিধা। সুপ্রিম কোর্টের কানেও নিশ্চয়ই যথাসময়ে এগুলো পৌঁছে যাবে। সুপ্রিম কোর্ট চাইলে চক্ষুকরণের বিবাদ ভঞ্জন করে নেবে। এর সঙ্গে সঙ্গে আর কি পৌঁছবে? জুনিয়র ডাক্তারদের 5টা দাবির মধ্যে একটা, ওই হাসপাতালের নিরাপত্তা আঁটোসাঁটো করার দাবি, সেটাও কিন্তু পৌঁছবে এই সুপ্রিম কোর্টে। সেই দাবি পূরণ করার কথা ছিল রাজ্যের। সুপ্রিম কোর্ট কিন্তু সেটাই বলে দিয়েছিল যে নিশ্চিত করতে হবে এই বিষয়গুলো। সেই দাবি রাজ্য পূরণ করতে পেরেছে নাকি পারেনি, এই কথাগুলো আগামীকালের শুনানিতে তাদের পক্ষের আইনজীবী, মানে এখন ইন্দিরা জয় সিং, তিনি সুপ্রিম কোর্টকে কি জানাবেন না? নিশ্চয়ই জানাবেন। তার মানে কপিল সিব্বাল যদি বলেন যে রাজ্যের আন্তরিকতা দেখানো সত্ত্বেও জুনিয়র ডাক্তাররা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাহলে ইন্দিরা জয় সিং মনে করিয়ে দিতে পারেন যে জুনিয়র ডাক্তারদের প্রাথমিক যে শর্ত পূরণ করতে সুপ্রিম কোর্টও রাজ্যকে নির্দেশ দিয়েছিল, সেই নিরাপত্তার ব্যবস্থা এখনও করতে পারেনি সরকার। মুখ্য সচিব আজ বৈঠকের বার্তা দেওয়ার পর ঘন্টা দুয়েক নিজেদের মধ্যে কিন্তু আলোচনা করেছিলেন জুনিয়র ডাক্তাররা। তারপর তারা জানিয়েছিলেন যে তারা বৈঠকে রাজি। তখনও তারা বলেছিলেন তাদের 3টে শর্ত আছে। ওই বললাম, এই কিছু রেকর্ডিংয়ের ক্ষেত্র নিয়ে 3টে শর্ত তারা দিয়ে আলটিমেট সব শর্ত ভুলে শুধু মিনিটস দেওয়া হবে, এতেই রাজি হয়েছিলেন। যে বৈঠকে কি আলাপ আলোচনা হলো, দুপক্ষের তরফেই সেগুলো লেখাজোখা হবে। আর বৈঠক শেষে ওই একটা মিনিটস বৈঠকে উপস্থিত হয়ে দুপক্ষের সব প্রতিনিধি সেইগুলো মিলিয়ে নেবেন যে ঠিক লেখা হয়েছে তো, কী হয়েছে, একটা ধারা বিবরণী আর কি, আর তারপর তাতে সই করে দেবেন। মানে বৈঠকে মুখ্যমন্ত্রী যেহেতু থাকবেন, তাকেও সই করতে হবে। লাইভ স্ট্রিমিংয়ের দাবির থেকে এক পা পিছিয়ে মিনিটসের দাবিতে এক পা কি এগোলেন ডাক্তাররা, চাপের পাল্টা চাপ দিলেন। মানে চাপাচাপি অ্যাট ইটস বেস্ট, এরকম চাপাচাপি কিন্তু সাম্প্রতিককালে খুব বেশি দেখা যায়নি। মানে এগুলো রাজনীতিতে দেখা যায়। রাজনীতি আর অরাজনীতির লড়াইয়ে
এরকম চাপাচাপি তো চট করে দেখা যায় না। পরিষ্কারভাবে জানিয়েছি যে আমরা আলোচনাতে রাজি। আলোচনাতে আমাদের দিক থেকে দুজন মিনিট টেকার থাকবে। কার্যবিবরণী যা আলোচনা হবে সেই মিনিটস লিপিবদ্ধ হবে এবং দুই পক্ষেরই তাদের দিক থেকেও যে মিনিটস থাকবে রাজ্য প্রশাসকের পক্ষ থেকে তারা সেটা নেবে। আমাদের দিক থেকে যেটা সেটা আমাদের কাছে থাকবে এবং দুজন প্রফেশনাল স্টেনোগ্রাফার তার জন্য আমরা নিয়ে যাচ্ছি সাথে, তারা এটা লিপিবদ্ধ করবে। লিপিবদ্ধ করার পর সবটা পুরোটা দেখে নেওয়া হবে, দেখে দুই পক্ষের সিগনেচার তাতে থাকবে, সবার সিগনেচার তাতে থাকবে। ওখানে মূলত আমাদের যে 5 দফা দাবি সেইগুলো নিয়ে কথা বলবো। কোনো রকম নেগোসিয়েশন বা কম্প্রোমাইজের জায়গায় আমরা থাকবো না। আমরা আমাদের দাবিগুলো নিয়ে যদি আমরা মনে করি যে আলোচনা সদর্থক হয়নি, তাহলে আমরা ফিরে এসে আমাদের জিবি করে মাসের সাথে কথা বলে আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত জানাবো। ওখানে আমরা কোনো সিজ ওয়ার্ক রিলেটেড বা আন্দোলন অবস্থান বিক্ষোভ রিলেটেড কোনো সিদ্ধান্ত জানিয়ে আসবো না। শুনলেন, জুনিয়র ডাক্তারদের তৃতীয় শর্ত সেটা মেনেছে রাজ্য সরকার, মানে দুপক্ষই মিটিংয়ের মিনিটসটা নেবে। এই শর্ত রাজ্য মানার পরই তো দুজন স্টেনোগ্রাফার বিষয়টা খুব ইন্টারেস্টিং, এর নিয়ে নিজেদের স্টেনোগ্রাফার নিয়ে কালীঘাটে রওনা হয়েছেন এই জুনিয়র ডাক্তাররা, সেখানে বৈঠকও করেছেন। কিন্তু তার আগে কি জানালেন তারা? জানালেন ওখানে তারা কোনো কথা দেবেন না। এবার বৈঠক শেষ হয়েছে, এবার সেই বৈঠক থেকে তারা কি বেরিয়ে এলো সেটা নিশ্চয়ই আমরা জানবো, কিন্তু তার থেকে যাওয়ার আগে যা বলে গেলেন দুটো জিনিস তো খুব পরিষ্কার। এক, পারস্পরিক বিশ্বাসটা খুব একটা নেই, জানেন তো। থাকলে এত বেশি করেই লেখা ঝোঁকা রেকর্ডিং এত কিছুর প্রসঙ্গ উঠতো না। আর দ্বিতীয়ত, তারা ওখানে যাই করুন আলটিমেটলি জিবি করে নিজেদের মধ্যে আলোচনা করে ফাইনালি তারা সিদ্ধান্ত নেবেন। এটা আগের থেকে জানিয়ে দেওয়ার মানে কি? মানে ওখানে তাদের আলাদা করে চাপ দিয়ে কোনো লাভ হবে না, কারণ তারা ওখানে কোনো রকম কথা দিয়ে আসতে পারবেন না। এবার যদি কথা দেওয়ার মতো জায়গাতে তারা না থাকেন, তাহলে ওখানে তাদের দিয়ে কিছু বলিয়ে নেওয়া যাবে না। অর্থাৎ বৈঠক হয়ে গেছে, বৈঠকের পর নিজেদের মধ্যে তারা আলোচনা করবেন, তারপর জানা যাবে যে কথাই হোক না কেন মুখ্যমন্ত্রীর সঙ্গে সেখানে আন্দোলন তোলার ব্যাপারে কোনো কথা দিয়েছেন কি দেননি বা কী করবেন সেটা কিন্তু ওই জিবির পর স্থির হবে। এই কথাটা বলার মানে কি? রাজ্য যে চাপটা তৈরি করতে চেয়েছিল তার পাল্টা চাপ ফিরিয়ে দেওয়া ওই বৈঠকের আগেই, মানে চাপ এবং তার পাল্টা চাপ দিয়ে, মানে চাপ ওই বলে না টেনশন লেনে কা নেই দেনে কা হ্যায়, এটাও সেরকম চাপ লেনে কা নেই দেনে কা হ্যায়। এই থিওরিতে দুপক্ষই চলছে, এ চাপ দিচ্ছে এ পাল্টা চাপ দিচ্ছে। বৈঠক যাই হোক না কেন, আন্দোলন না তুললে ভবিষ্যতে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, পুরো লড়াইটাই আসলে আইনি লড়াইয়ে পরিণত হবে। কারণ এইটা সুপ্রিম কোর্ট ফাইনালি যদি কোনো কিছু বলে দেয় তখন তো ডাক্তারদের পক্ষে অন্য কিছু করার কোনো রাস্তা থাকবে না, তাই না? বাকি আন্দোলনের রাস্তায় চলুক, কিভাবে চলবে সেটা পরের কথা। আন্দোলন তার নিজের গন্তব্য, নিজের গতিমুখ হয়তো নিজেই স্থির করবে, কিন্তু আইনি জায়গাটার লড়াইটা সেটাও তো তুল্যমূল্য লড়াই হতে হবে। সেই চেষ্টাতেও কিন্তু, সেই ফ্রন্টটাতেও কিন্তু সবাই নিজেদের মতো করে তৈরি হয়ে তাদের গুটিগুলো প্রত্যেকটা চাল দিয়ে গেছেন প্রত্যেক পদক্ষেপে, এটা আমরা বুঝতে পারছি। এই বলি না, ওই চাইনিজ সমর বিশারদ সানজু, তার বক্তব্যগুলো কিভাবে আজকে রাজনীতির ক্ষেত্রে মানে একদম পারফেক্টলি খেটে যায় না, ভাবতে পারবেন না। আসলে উনি সমর বিশারদ ছিলেন, যুদ্ধ বিশারদ, আজকের রাজনীতি তো যুদ্ধই। তো সঞ্জু বলতেন একসঙ্গে একাধিক ফ্রন্ট খুলতে নেই, খুলতে হয় তখনই যখন প্রতিপক্ষ অনেক বেশি শক্তিশালী হয়। এবার দেখুন, এই যে একটা লড়াই চলছে এই তিলোত্তমাকে সুবিচার পাইয়ে দেওয়ার জন্য, এখন একদিকে জুনিয়র ডাক্তাররা কোথাও গিয়ে প্রচুর সাধারণ মানুষ, একটা অরাজনৈতিক পরিমণ্ডল আন্দোলন, আর উল্টো দিকে সরকার শাসক দল, এক্ষেত্রে তো দুদলই শক্তিশালী। তারা একসঙ্গে অনেকগুলো ফ্রন্ট কে খুলতে যাবে, ফলে প্রত্যেকেই কিন্তু একাধিক ফ্রন্ট, মানে
চাপে রাখার জন্য, নিজেদের কতটা বলশালী মনে করছেন সেটা প্রমাণ করার জন্য একাধিক ফ্রন্ট খোলার দিকে এগোচ্ছেন, কিন্তু এগিয়েও আবার পিছিয়ে আসছেন। বুঝতে পারছেন না খোলাটা ঠিক হবে কি হবে না, আইন নাকি রাস্তা, এটা অদ্ভুত একটা পরিস্থিতি। এই সরকারও সেরকম, একবার মানুষ, একবার ডাক্তার, একবার পুলিশ, একবার দুর্নীতি, বিভিন্ন রকম রাস্তা, কিন্তু আবার একটু রেস্ট্রিক্টেড হচ্ছে। দেখুন, বারবার 3বারের চেষ্টায় মুখ্যমন্ত্রীর মুখোমুখি তো জুনিয়র ডাক্তাররা হয়ে গেলেন, মুখ্য সচিবের কথা মতো শেষ চেষ্টাটা রাজ্য করেই ফেললো। এরপর যা হতে পারে, ওই বললাম পুরো লড়াইটার ধারা বিবরণী, সেটাই কিন্তু প্রাথমিকভাবে আগামীকাল সুপ্রিম কোর্ট থেকে আসবে। ফলে কী জায়গায় গোটা ব্যাপারটা যাচ্ছে, কে কোন রণনীতিতে চলছেন, সেটা বুঝতে গেলে আরও কয়েকটা কথা মনে হচ্ছে বলতেই হবে, যে কথাগুলো আজ না বললেই নয়। দেখুন, ফরাসি বিজ্ঞানী ব্লিজ পাস্কালের নাম শুনেছেন? তিনি চাপের সূত্র আবিষ্কার করেছিলেন। সেটা তো বিজ্ঞানের চাপ, কিন্তু বাংলা চাপের বিজ্ঞান, এই রাজনীতির চাপের বিজ্ঞান, এটা তো নতুন পরিস্থিতি। ফরাসি বিপ্লবের বহু আগে পাস্কাল দেহ রেখেছিলেন, তাই এই চাপের মানে সিচুয়েশনটাই তিনি দেখে যেতে পারেননি, তো সূত্র কী করে বার করবেন? না হলে মানে বেঁচে থাকলে দেখলে হয়তো বার করতেন, থাকলে আমাদের একটু সুবিধে হতো। না থাকায় এই চাপের একটা নির্দিষ্ট মাপঝোঁক করতে, ব্যাপারটা বুঝতে আমাদেরও একটু অসুবিধে হয়। এটা তো ঘটনা। এই যে রাজ্যের প্রশাসনের সাথে জুনিয়র ডাক্তারদের একটা চাপের খেলা চলছে, সেটা কীরকম চাপ? ঊর্ধ্বচাপ না নিম্নচাপ? এবার রাজ্য সরকারও যেভাবে জুনিয়র ডাক্তারদের দেখতে গিয়ে দেখছে যে আরে এর মধ্যে তো রাজনীতি নেই, অরাজনৈতিক একদল লোক, এমনকি সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত আবেগে বেরিয়ে আসছে, এটা তো একটা অপরিচিত একটা চাপ। এই চাপটাও কীরকম চাপ? ঊর্ধ্বচাপ না নিম্নচাপ? দেখুন, সেই চাপগুলো যে ধরনের চাপই হোক না কেন, এই বৈঠকে বসা নিয়ে চাপাচাপি, সেটা তো আমরা দেখলাম, যেটা সিনেমার ভাষায় সিকোয়েল, মানে একটা চাপ থেকে আরেকটা চাপ। তাহলে প্রিকোয়েল কি? আগের গল্পটা, সেটাও তো চাপাচাপি। 9ই আগস্ট সকাল থেকে টানা দেখেছি, প্রথমে ক্রাইম চাপাচাপি, মানে খুন ধর্ষণকে একটা আত্মহত্যার অভিযোগের আড়ালে ধামাচাপা দেওয়ার চেষ্টা, অভিযোগ কেন, প্রচার বলা যায়। এবং অবশ্যই তারপরে কি দেখলাম? ক্রাইম সিনে চাপাচাপি। সেদিন আমাদেরও কাছে যেতে দেওয়া হয়নি, অথচ সেই ক্রাইম সিনেই বহিরাগতদের দাপাদাপি চলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তারপর ময়নাতদন্ত, সেখানেও তো একটা চাপ, পাল্টা চাপ শুনেছিলাম তো আমরা, সেটাও দেখলাম আমরা। এমনকি দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য একটা চাপাচাপির ব্যাপার ছিল, এই তিলোত্তমার বাবা মায়ের তরফ থেকে দ্বিতীয়বার ময়নাতদন্তের চাপ ছিল, মানা হয়নি, বরং চাপ দিয়ে পুলিশ তিলোত্তমার ওই শববাহী গাড়িটা নিয়ে বেরিয়ে গেছে। সেখানেও উল্টো চাপাচাপি ছিল, যখন ওই মীনাক্ষীরা এবং তখন কলতানও ছিলেন, এখন জেলে, তো মীনাক্ষী কলতানরা যখন ওই গাড়িটা আটকানোর চেষ্টা করেছিলেন। তারপরের চাপাচাপির ক্ষেত্র টালা থানা, সেখানে বাবা মায়ের ওপর পুলিশ ঘিরে চাপ দিয়েছে বলে অভিযোগ উঠেছিল। টালা থানার বাইরে তখন শয়ে শয়ে অনুগামীর হুঙ্কার, তিলোত্তমার বাবা মায়ের গাড়িতে যে চাপড় মারা হচ্ছে, ঘিরে ধরা হচ্ছে, সেই চাপের ছবিটা তো আমরা আপনাদের সরাসরি দেখিয়েছিলাম সেদিন। এবং সবশেষে এই চাপ দিয়েই তড়িঘড়ি তিলোত্তমার দেহ দাহ করার অভিযোগ তুলেছে পরিবার। মানে তারা দেহ সংরক্ষিত রাখতে চেয়েছিলেন। নাগরিক আন্দোলনে চাপমুক্ত হয়ে, এ কথাটা কিন্তু এখন খুব স্পষ্ট ভাষায়, এই চাপের যে ক্রোনোলজি, পরপর কিভাবে চাপাচাপি চলেছে, সেই ঘটনা প্রবাহটা ওই পানিহাটির সন্তানহারা দম্পতি এখন কিন্তু তুলে ধরছে। পরেও চলে গেছিলাম টালা থানায় বডি প্রিজার্ভ করার জন্য, তখনও পুলিশ আমাদের হেল্প করেনি, তখন আমাদের প্রেশার দিয়েছে, প্রেশার দিয়ে যেতে বডি যাতে আমরা তাড়াতাড়ি, মানে তখন তো বাড়িতে এসেই গেছে, আমরা টালা থানায়, আমরা পুলিশকে বারবার বলেছি আমাদের মেয়ের বডি প্রিজার্ভ করতে চাই, আমরা পোড়াতে চাই না, আজকে দাহ করতে চাই না, শোনেনি আমাদের কথা।
আপনারা বলেছেন? হ্যাঁ, একদম। মেন্টাল বিষয় সৃষ্টি করে আমরা প্রথম থেকেই বলেছি ক্রাইম সিন পাল্টানোই হয়েছে, ওখানে ঘটেইনি কিছু, দেখলেই বোঝা যাচ্ছে পুরো সাজিয়ে গুজিয়ে। কার ভূমিকা ছিল জানি না, পুরো সিস্টেমের ভূমিকা ছিল, পুরো প্রশাসন, তারপর স্বাস্থ্য দপ্তর, কলেজ কর্তৃপক্ষ, সবার ভূমিকা ছিল ওখানে। পুলিশ বেশি অ্যাক্টিভ ছিল। এই চাপটাই তো পাল্টা চাপ হয়ে গেছে। কাল সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে সিবিআই। এবার নির্যাতিতার বাবা মায়ের আক্ষেপ এ তো কেন্দ্রীয় এজেন্সির অস্ত্র, সেটা দেখতেই পাচ্ছি আমরা, বাকিরা সবাই বলছেন। প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস তিনিও তো আমাদের শিখিয়েছেন যে ধর্ষণ আর খুনের ক্ষেত্রে নর্মালি তো সাক্ষী টাক্ষী পাওয়া যায় না, সেখানে নির্যাতিতার দেহটাই সবচেয়ে বড় প্রমাণ। সেটাই কেন তড়িঘড়ি পুড়িয়ে দেওয়া হলো? যেখানে পরিবার দেহ সংরক্ষণ করতে চেয়েছিল সেখানে কেন এরকম ঘটনাটা ঘটানো হলো? তাই জন্যই তো ওই টালা থানার ওসির হাতে রশি পড়েছে। এবার সিবিআইও কাল নিশ্চয়ই স্ট্যাটাস রিপোর্টে সেটাই লিখবে, সেটাই তো আমরা জেনেছি। আর সেখানে আর কি লেখা থাকছে আমরা জানতে পেরেছি। সেখানে অনেকগুলো বিষয় খুব নির্দিষ্ট করে উল্লেখ করতে চলেছে সিবিআই। প্রথম, জেনারেল যে ডায়েরিটা হয়েছিল সেখানে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে ষড়যন্ত্র করে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেওয়া হয়। কীরকম ভুল তথ্য? সেখানে লেখা হয়েছিল যে চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার রুমে ওই পিজি ট্রেনি, পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ডাক্তার তিলোত্তমা, এখন তিলোত্তমা বলছি, তখন তিনি শুধু পিজি ট্রেনি ডাক্তার ছিলেন, তিনি সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছেন। এটাই তো প্রথমে অভিযোগ করা হয়েছিল। কিন্তু বাস্তব ঘটনা কী ছিল? ততক্ষণে ডাক্তাররা পরীক্ষা করে দেখেছেন যে তিনি মারা গেছেন। কিভাবে মারা গেছেন? চেহারা দেখেই পরিষ্কার হয়তো অনেকেই বুঝতে পেরেছিলেন। এই যে প্রথম যে ডায়েরি, তাতে কিন্তু এই গোটা ভাবনা, চিন্তা, দেখা কোনোটার কোনো প্রতিফলন ছিল না। এরপর কি? ধৃত সঞ্জয়ী অপরাধ করেছে এটা জানার পরেও তার পোশাক উদ্ধারে অকারণে 2 দিন দেরি করেছেন ওসি। অর্থাৎ অসৎ উদ্দেশ্য নিয়েই তদন্ত শুরু করা হয়েছে, যাতে এই মামলার গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ নষ্ট হয়। নির্দিষ্টভাবে লেখা আছে সিবিআই রিপোর্টে। ক্রাইম সিন থেকে নমুনা আর বায়োলজিক্যাল স্যাম্পেল সংগ্রহ করা এবং সেগুলো সিল করার সময় ভিডিওগ্রাফি করা হয়নি, এটাও লেখা আছে ওই রিপোর্টে। সঞ্জয় আর অন্য সন্দেহভাজন অভিযুক্তদের সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে এর মাধ্যমে। এবার খেয়াল করে দেখুন, এই ভিডিওগ্রাফির তথ্যটা যখন সামনে আসছে তখন আপনাদের কোন কথা মনে পড়ে যাচ্ছে? ঠিক আমরা দেখেছিলাম ডিসি সেন্ট্রাল তিনি প্রেস কনফারেন্স করে সুনির্দিষ্টভাবে বলেছিলেন যে ওখানের প্রত্যেকটা ঘটনা পুরোটা ভিডিওগ্রাফি করা হয়েছে, এমনকি সব তথ্য প্রমাণ যেগুলো সংগ্রহ করা হয়েছে সবটা মিলছে সিবিআই রিপোর্টের সাথে এই বক্তব্যটা। তাহলে কে সত্যি কথা বলছেন? সঞ্জয়কে তো 1 দিনের মধ্যে ধরে ফেলেছিল পুলিশ, তাহলে 2 দিন কেন দেরি হয়েছিল তার ওই জামা কাপড়, তথ্য প্রমাণ এগুলোকে সংগ্রহ করতে? এটাই তো পুলিশের ম্যানুয়ালে সবার আগে লেখা থাকে, যদি এই ধরনের ক্ষেত্রে সবার আগে যে পারিপার্শ্বিক জিনিসগুলো, বিশেষ করে পোশাক আশাক, সেইগুলোর নমুনা সংগ্রহ করা হয়। তাহলে কেন দেরি করা হলো? সঞ্জয় এবং অন্যান্য সন্দেহভাজন অভিযুক্তদের এর মাধ্যমে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে, এটা সিবিআই এর রিপোর্টে অভিযোগ। অন্যান্য সম্ভাব্য অভিযুক্তদের সঙ্গে মিলে ষড়যন্ত্র করা হয়েছে সঞ্জয় আর অন্যদের স্ক্রিনিংয়ে, অর্থাৎ আড়ালে রাখতে, এটাও সিবিআই রিপোর্টে রয়েছে। বুঝতে পারছেন? আমি জাস্ট রিপোর্ট থেকে যেগুলো জানা গেছে আপনাদের বলছি, তার থেকে কোন দিকে গোটা বিষয়টা যাচ্ছে। তদন্তের মোড় ঘোরানোর উদ্দেশ্য নিয়েই যে এটা করা হয়েছে সেটাও তো ওখানে লেখা রয়েছে। এবার তদন্তের মোড় ঘোরানোর উদ্দেশ্য নিয়ে যাবতীয় কাণ্ড কারখানা ঘটানো হয়েছে, এটা যদি সিবিআই রিপোর্টে জমা পড়ে তাহলে কে তদন্তের মোড় ঘোরানোর উদ্দেশ্য নিয়ে এই সমস্ত কাজকর্ম করেছেন বুঝতে পারছেন? কোন দিকে আঙুল তুলছে সিবিআই? তার মধ্যে তো সব কটা বিষয় রয়েছে, মানে ওখানে
ওই তথ্য প্রমাণ সংগ্রহ করার থেকে ভিডিওগ্রাফি করা পর্যন্ত যা যা দাবি করা হয়েছে প্রত্যেকটা দাবিকেই তো কোথাও গিয়ে তাহলে খণ্ডন করার চেষ্টা করা হয়েছে, বা খণ্ডন চেষ্টা কেন, পরিষ্কারভাবে খণ্ডন করে দেওয়া হয়েছে সিবিআইয়ের ওই রিপোর্টে। আমাদের কিন্তু 12:25-এ ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি শুরু হয়েছে। এটা কিন্তু ধাপে ধাপে হয়েছে। যখন ইনকোয়েস্ট হয়েছে তখন হয়েছে, যখন ফরেন্সিক টিম এসেছে তখন হয়েছে, তারপর যখন সিজার হয়েছে তখনও কিন্তু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি হয়েছে। যখন ইনকোয়েস্ট হয়েছে সেখানে ডাক্তারবাবুরাও ছিলেন, ওনাদের সামনেই কিন্তু পুরো ইনকোয়েস্টের পর্বটা হয়েছে।